1975 সাল সোভিয়েত ইউনিয়নের একটি গোপন প্রশিক্ষণ কেন্দ্রে কিছু তরুণকে শেখানো হচ্ছিল এমন জিনিস যা কোনো বইয়ে লেখা নেই। কিভাবে ভয় লুকাতে হয়, কিভাবে নিজের আবেগ ধ্বংস করতে হয়, আর কিভাবে মানুষের চোখের দিকে তাকিয়েই বোঝা যায় সে সত্য বলছে নাকি ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল একটাই, এমন মানুষ তৈরি করা যারা সংকটে সিদ্ধান্ত নিতে 1 সেকেন্ডও দেরি করেন না। সেই ক্লাসরুম থেকেই ভবিষ্যতের সবচেয়ে ঠান্ডা মাথার ক্ষমতার গল্প শুরু হয়েছিল। সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিপি একজন তরুণকে শিখিয়েছিল কিভাবে নিজের আবেগ আর অস্তিত্বকে পুরোপুরি মুছে ফেলতে হয়। গত 25 বছরে সারা পৃথিবী তাকে হাজারবার ক্যামেরার সামনে দেখেছে, কিন্তু কেউ কি বলতে পারবেন একবারও তাকে উচ্চস্বরে হাসতে বা রাগে ফেটে পড়তে দেখা গেছে? এই বরফ শীতল মানুষটি রাশিয়ার একটি অন্ধকার বাংকার থেকে এমন এক মাকড়সার জাল বিছিয়েছেন যে আমেরিকার 2016 নির্বাচন থেকে শুরু করে আজকের ভূরাজনীতি সবই যেন তার অদৃশ্য আঙ্গুলের ইশারায় নিয়ন্ত্রিত। সবচেয়ে অবাক করা তথ্যটি হল, অফিসিয়ালি তার মাসিক বেতন মাত্র $10,000 থেকে $12,000। কাগজে কলমে তার নামে আছে মাত্র 2টি পুরনো ভলগা গাড়ি আর একটি সাধারণ ফ্ল্যাট। কিন্তু বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে যে ব্ল্যাক সিয়ের পারে লুকিয়ে রাখা $1 বিলিয়ন রহস্যময় প্রাসাদ আর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা $200 বিলিয়ন অফশোর সম্পদের প্রকৃত মালিক আসলে তিনিই। তার সম্পদ নাকি আজকের দিনের ইলন মাস্ক বা জেফ বেজোসকেও হার মানায়, অথচ সেই টাকার কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা খুঁজে পায়নি। তিনি যখন কথা বলেন তখন বার্লিন থেকে ওয়াশিংটনের ক্ষমতাধর কর্তাদের কপালে উদ্বেগের ঘাম জমে, কারণ তারা জানেন 1945-এর পর থেকে গড়ে ওঠা কোনো আন্তর্জাতিক নিয়ম বা আইনের তোয়াক্কা তিনি করেন না। তিনি বিশ্বাস করেন কেবল একটি ভাষা, আর তা হলো প্রতিশোধ। কে এই রহস্যময় ছায়া, যাকে দুনিয়া চেনে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এবং ভয়ঙ্কর মানুষ হিসেবে? রহস্য আর আতঙ্কের সেই জীবন্ত কিংবদন্তির নাম ভ্লাদিমির পুতিন। গল্পের শুরুটা 1952 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত তখনও দগদগে। রাশিয়ার এক জরাজীর্ণ অ্যাপার্টমেন্টের অন্ধকার করিডোরে একটি ছোট ছেলে একটি নেড়ি ইঁদুরকে কোণঠাসা করে ফেলেছিল, কিন্তু হঠাৎ ইঁদুরটি পালানোর বদলে মরণ কামড় দেওয়ার জন্য লাফিয়ে ওঠে ছেলেটির উপর। সেদিন সেই ছেলেটি জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছিল যে শত্রুকে কখনোই দেয়ালে পিঠ ঠেকিয়ে দিতে নেই। সেই সাধারণ ঘরের ছেলেটির নাম ছিল ভ্লাদিমির পুতিন। বাবা ছিলেন কারখানার শ্রমিক, মা অতি কষ্টে সংসার চালাতেন। ছোটবেলায় পুতিন খুব একটা শক্তিশালী ছিলেন না, তাই নিজেকে রক্ষায় তিনি বেছে নিলেন জুডো। আর এই মার্শাল আর্টই তাকে শিখিয়েছিল কখনো গায়ের জোরে নয়, বরং প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করে তাকে মাটিতে আছাড় দিতে হয়। 10 বছরের কঠিন ট্রেনিং শেষে সময়টা 1985 সাল। পুতিনকে পাঠানো হলো সোভিয়েত সীমানার বাইরে পূর্ব জার্মানির ড্রেসডেনে। তার অফিসিয়াল পরিচয় ছিল একজন অনুবাদক, কিন্তু আসল কাজ ছিল পশ্চিমা দেশগুলোর উপর নজর রাখা এবং প্রভাবশালী ব্যক্তিদের রিক্রুট করা। ড্রেসডেনের 6 নম্বর বাড়িতে বসে তিনি তখন পর্দার আড়ালে থেকে খেলছিলেন রাজনীতির দাবার চাল। মানুষের মন পড়া, গোপন তথ্য পাচার আর শত্রু দেশের ভেতরে ফাটল ধরানো, এই কাজগুলোতে তিনি হয়ে উঠলেন অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু ইতিহাস বদলে গেল 1989 সালের 5 ডিসেম্বর রাতে। বার্লিন দেয়ালের পতনের পর হাজার হাজার উত্তেজিত জনতা ড্রেসডেনের কেজিপির অফিসের গেটে হানা দিল। তারা অফিসের ভেতরে ঢুকে গোপন নথি পুড়িয়ে ফেলতে চেয়েছিল। পুতিন মস্কোর হেডকোয়ার্টারে ফোন করলেন মিলিটারির সাহায্যের জন্য, কিন্তু ওপার থেকে উত্তর এলো মস্কো চুপচাপ বসে আছে, কোনো আদেশ নেই। সেদিন পুতিন নিজের পকেটে রাখা পিস্তলটা শক্ত করে চেপে ধরে গেটের সামনে এসে একাই দাঁড়িয়েছিলেন। উত্তেজিত জনতার চোখের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলেছিলেন, ভেতরে আসার চেষ্টা করবেন না, আমার প্রহরীদের কাছে গুলি চালানোর নির্দেশ আছে। পুরো জনতা থমকে গিয়েছিল। কিন্তু সেই রাতে পুতিন নিজের চোখে দেখলেন যে সোভিয়েত ইউনিয়নের জন্য তিনি প্রাণ দিতে প্রস্তুত, সেই বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। মস্কোর সেই নীরবতা তাকে বুঝিয়ে দিয়েছিল একটি দেশ কেবল সেনাবাহিনী দিয়ে চলে না, চলে একজন কঠোর শাসকের ইচ্ছা শক্তিতে। সেই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েই তিনি শপথ নিয়েছিলেন রাশিয়াকে এই অপমানের শোধ নিতেই হবে।
1991 সাল, সোভিয়েত ইউনিয়ন তখন ইতিহাস। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থার অফিসার পুতিন হঠাৎ হয়ে গেলেন বেকার। পেটের দায়ে নিজের পরিচয় লুকিয়ে তিনি তখন সেন্ট পিটার্সবার্গের রাস্তায় রাস্তায় ট্যাক্সি চালাচ্ছেন। কিন্তু যে মানুষের রক্তে কেজিপির নেশা, তাকে কি আর সাধারণ ট্যাক্সিওয়ালা করে রাখা যায়? ভাগ্য খুলল 1996 সালে। সেন্ট পিটার্সবার্গের মেয়রের হাত ধরে তিনি পৌঁছে গেলেন মস্কোর খোদ ক্রেমলিনে। 1999 সাল, রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলথসিন তখন অসুস্থ আর মদ্যপানে টালমাটাল। পর্দার আড়ালে থাকা ক্ষমতাধর বিলিয়নেরা আর অলিগার্করা খুঁজছিলেন এমন একজন পুতুল যাকে ইশারায় নাচানো যাবে। তাদের নজর পড়ল এই চুপচাপ ফ্যাকাশে চেহারার অফিসারের ওপর। তারা ভেবেছিল পুতিন হবে তাদের হাতের খেলনা, কিন্তু তারা জানতো না এই মানুষটি দাবার চাল দিতে নয়, দাবার ছকটাই পাল্টে দিতে এসছেন। পুরো বিশ্ব যখন সহস্রাব্দের উৎসবে মাতাল, ঠিক সেই রাতে ঘটল এক নীরব অভ্যুত্থান। হঠাৎ পদত্যাগ করলেন ইয়েলতসিন। আর কোনো ভোট বা আন্দোলন ছাড়াই এক অচেনা ছায়াকে রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করা হলো। জিরো থেকে হিরো। রাশিয়া তো বটেই, সিআইএ পর্যন্ত জানত না কে এই ব্যক্তি। এক রাতের মধ্যেই রাশিয়ার সিংহাসন দখল করে নিলেন এক প্রাক্তন স্পাই। শুরু হলো পুতিন সাম্রাজ্য, যা আজও শেষ হয়নি। 2000 সাল, রাশিয়ার সিংহাসনে বসার পর পুতিন দেখলেন তার দেশ ধ্বংসের কিনারে। চারদিকে দারিদ্র্য আর মাফিয়াদের রাজত্ব। কিন্তু পুতিন ছিলেন কেজিপির জহুরি। তিনি প্রথমেই ধরলেন রাশিয়ার সেই ধনকুবের বা অলিগার্কদের, যারা দেশটাকে লুটে খাচ্ছিল। তার সোজাসাপটা হুমকি ছিল, রাজনীতি থেকে দূরে থাকো, নয়তো সম্পদ হারাবে। যারা শোনেনি তাদের জায়গা হলো সাইবেরিয়ার জেলখানায়। পরের 10 বছরে রাশিয়ার ভাগ্য বদলে গেল ম্যাজিকের মতো। তেলের দাম বাড়ল আর পুতিন সেই টাকা ঢাললেন সাধারণ মানুষের পকেটে। রাশিয়ার জিডিপি বাড়ল অভাবনীয়ভাবে। দারিদ্র্য অর্ধেক হয়ে গেল। মানুষ তাকে ত্রাতা হিসাবে দেখতে শুরু করলো। কিন্তু এই উন্নতির আড়ালে তৈরি হচ্ছিল এক ইস্পাত কঠিন স্বৈরতন্ত্র। গণমাধ্যম বন্ধ করে দেওয়া হলো আর বিরোধীরা রহস্যজনকভাবে পৃথিবী থেকে মুছে যেতে শুরু করলো। কিন্তু রাশিয়ার ভেতরে শান্তি থাকলেও বাইরে শুরু হলো এক ঠান্ডা লড়াই। আমেরিকার ধারণা ছিল পুতিন তাদের কথা মতো চলবে। কিন্তু 2007 সালের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে পুতিন যখন মাইক ধরলেন, তখন সারা বিশ্বের কূটনীতিবিদদের কপালে ঘাম জমতে শুরু করলো। তিনি সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ করে বসলেন, এক মেরুর বিশ্ব আর চলবে না। শুরু হলো এক নতুন স্নায়ুযুদ্ধ। 2008 সালে জর্জিয়া আক্রমণ আর 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া ছিনিয়ে নিয়ে পুতিন বিশ্বকে বুঝিয়ে দিলেন রাশিয়া আর কারও সামনে মাথা নত করবে না। আমেরিকা একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল, কিন্তু পুতিন যেন তাতে আরও শক্তিশালী হলেন। তিনি রাশিয়ার অর্থনীতিকে এমনভাবে ফেট্রোস বা দুর্গে পরিণত করলেন, যা কোনো নিষেধাজ্ঞায় তাকে দমাতে পারল না। আমেরিকা যখন তাকে একঘরে করার চেষ্টা করছিল, পুতিন তখন তাসের অন্য চাল চাললেন। তিনি হাত মেলালেন চীনের সাথে, প্রভাব বাড়ালেন মধ্যপ্রাচ্যে। আমেরিকার প্রতিটি চালের বিপরীতে পুতিন দিলেন এক পাল্টা চাল। সিরিয়ার যুদ্ধ হোক বা সাইবার হামলা, আমেরিকার গোয়েন্দা সংস্থা পাগল হয়ে খুঁজছিল পুতিন আসলে কী চান। কিন্তু কেজিপির সেই পুরনো এজেন্ট সবসময় তাদের চেয়ে 2 কদম এগিয়ে থাকলেন। পুতিন রাশিয়ার মানুষকে দেখালেন এক স্বপ্ন, গ্রেট রাশিয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের দাম দিতে হলো হাজার হাজার মানুষের রক্ত আর এক সীমাহীন একনায়কতন্ত্র দিয়ে। আজ বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, পুতিন কি রাশিয়ার জন্য আশীর্বাদ নাকি এক ধ্বংসাত্মক দানব, যিনি ক্ষমতা ধরে রাখার জন্য পৃথিবীকে পারমাণবিক যুদ্ধের শেষ সীমানায় নিয়ে যেতেও দ্বিধা করেন না? 2008 সালের আগস্ট মাস, যখন পুরো বিশ্ব বেইজিং অলিম্পিক নিয়ে ব্যস্ত, তখন পুতিন মাত্র 5 দিনে জর্জিয়ার উপর ঝাঁপিয়ে পড়লেন। ফলস্বরূপ জর্জিয়ার 2টি বড় অঞ্চল, আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া, আজ পর্যন্ত রাশিয়ার নিয়ন্ত্রণে। পুতিন দেখিয়ে দিলেন, তার প্রতিবেশী কোনো দেশ যদি নেটোতে যোগ দেওয়ার চিন্তা করে, তবে তার ফল হবে ভয়াবহ। পুতিন ক্ষমতায় আসার ঠিক আগেই রাশিয়ার ভেতরেই চেচনিয়া স্বাধীন হতে চেয়েছিল। পুতিন সেখানে কোনো আলোচনা নয়, বরং টোটাল ওয়ার ঘোষণা করলেন। পুরো শহর ধুলোয় মিশিয়ে দিয়ে তিনি রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন। এটিই ছিল বিশ্ব নেতাদের প্রতি তার প্রথম বার্তা, পুতিন ছাড় দিতে জানেন না। 2022 সালের 24 ফেব্রুয়ারি পুতিন শুরু করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক অভিযান। ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া
এই 4টি অঞ্চলকে তিনি রাশিয়ার অংশ বলে ঘোষণা করেছেন। যদিও এই যুদ্ধ এখনও চলছে এবং রাশিয়া সেখানে প্রচণ্ড বাধার মুখে পড়েছে, তবু পুতিন তার 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন। পুতিন জানেন যে ইউরোপের দেশগুলোর ঘর গরম রাখতে এবং ফ্যাক্টরি চালাতে রাশিয়ার গ্যাসের কোনো বিকল্প নেই। তিনি গ্যাস এবং তেলকে অস্ত্রের মতো ব্যবহার করেন। যখনই ন্যাটো রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে চায়, পুতিন তখন পাইপলাইনের ভালভ ঘুরিয়ে দেওয়ার হুমকি দেন। জার্মানির মতো শক্তিশালী দেশও যখন জ্বালানি সংকটে পড়ে, তখন ন্যাটোর একতা ভেঙে যায়। পুতিনের সোজা হিসাব, আমার জ্বালানি ছাড়া তোমাদের অর্থনীতি অচল। আজকাল ক্রেমলিনের সেই বিশাল গোল টেবিলের এক প্রান্তে যখন ভ্লাদিমির পুতিন বসেন, তখন অন্য প্রান্তে বসা বিশ্ব নেতাদের মনে একটাই প্রশ্ন ঘুরে, পুতিন আসলে থামবেন কোথায়? ইতিহাস সাক্ষী, যে ছেলেটি লেনিনগ্রাদের অন্ধকার গলিতে ইঁদুরের কাছ থেকে শিক্ষা নিয়েছিল, যে গোয়েন্দা ড্রেসডেনে একাকী এক উত্তেজিত জনতাকে রুখে দিয়েছিল, সেই মানুষটি পরাজয় শব্দটায় বিশ্বাস করেন না। গত 2.5 দশকে পুতিন রাশিয়াকে এক ধ্বংসস্তূপ থেকে তুলে এনে আবার বিশ্বর পরাশক্তি বানিয়েছেন ঠিকই, কিন্তু তার বিনিময়ে রাশিয়া হারিয়েছে তার স্বাধীনতা আর বিশ্ব হারিয়েছে তার শান্তি। আমেরিকা আর ন্যাটো তাকে নিষেধাজ্ঞার জালে বন্দী করতে চেয়েছিল, কিন্তু পুতিন সেই জাল ছিঁড়ে বের হয়ে এসেছেন বারবার। তবে মনে রাখবেন, পুতিন কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শ যা ক্ষমতার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আজকের ইউক্রেন যুদ্ধ কি পুতিনের সেই হারানো সোভিয়েত স্বপ্ন পূরণের শেষ ধাপ, নাকি এটিই হবে তার তৈরি করা বিশাল প্রাসাদের পতনের শুরু? দাবার বোর্ডে পুতিন তার পরবর্তী চালটি কী দিবেন তা হয়তো শুধু তিনিই জানেন। কারণ কেজিপির সেই পুরনো ডায়েরিতে আজও একটি কথা লেখা আছে, একজন গোয়েন্দা কখনো তার আসল পরিচয় দেয় না, সে কেবল ফলাফল দেখায়। আপনার কি মনে হয়, ভ্লাদিমির পুতিনকে আধুনিক যুগের শ্রেষ্ঠ দেশপ্রেমিক, নাকি পৃথিবীর জন্য এক অনিবার্য বিপদ? আপনার মতামত কমেন্টে জানান, কারণ এই মানুষটির ইতিহাস এখনও লেখা হচ্ছে।